আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস অষ্টম শ্রেণীর তাপ অধ্যায় থেকে তৃতীয় পর্বে আজ আমি এসেছি তোমাদের সামনে। আমি মহসিন সরকার। তোমরা দেখতে পাচ্ছ আজকে কি কি বিষয় আলোচনা করবে, একটু খাতা লিখে নেও। তাপ সঞ্চালন ও সঞ্চালনের পদ্ধতি, তারপরে হচ্ছে পরিবহন পদ্ধতি এবং তার বৈশিষ্ট্য, পরিচলন পদ্ধতি এবং তার বৈশিষ্ট্য, বিকিরণ পদ্ধতি তার বৈশিষ্ট্য। এছাড়া খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে আমরা জানবো বা পড়বে তোমরা, থার্মোফ্লাক্সের গঠন এবং কার্যনীতি চিত্রসহ। পরীক্ষায় খুব আসে, এটা ওই জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো চলে যাও, আমরা সরাসরি এবার চলে আসবো আমরা তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন কাকে বলে একটু বলে দিচ্ছি, যে তাপ উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে তাপের যে প্রবাহ হয় বা তাপ যে গমন করে বা তাপ যে প্রবাহিত হয়, এই প্রবাহকে বলা হয় তাপের সঞ্চালন। অর্থাৎ বেশি উষ্ণ অঞ্চল থেকে তাপ অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে প্রবাহিত হওয়াকে বলা হয় তাপের সঞ্চালন। দেখো, তাপের সঞ্চালন যে হয় উষ্ণ বেশি গরম অঞ্চল থেকে কম গরম অঞ্চলে, সেটা তিন পদ্ধতিতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, পরিচলন পদ্ধতিতে এবং পরিবহন পদ্ধতিতে। তো দেখো, তাপের যে সঞ্চালন বললাম, প্রথমে আমরা জানবো হচ্ছে পরিবহন। পরিবহন পদ্ধতি কাকে বলবো, যে পরিবহন পদ্ধতি কি? মনে করো এটা একটা লোহার এক প্রান্তে যদি আমি কি গরম করি, এই প্রান্তে আমি ধরে রাখলে কি হবে, ধীরে 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 আমি গরম অনুভব করব, তাই তো? তার মানে কি, কেন এটা হচ্ছে? এই প্রান্তে গরম করলে এই প্রান্তে যে উষ্ণতা বেশি থাকবে, এখানে কম থাকবে। এখানকার উষ্ণতা বা তাপটা কি হবে, ধীরে ধীরে এখানকার তাপটা ধীরে 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 প্রবাহিত কোথায় আসবে, এই প্রান্তে আসবে। দিস ইজ পরিবহন। অর্থাৎ কোনো একটা বস্তুর বেশি উষ্ণ অঞ্চল থেকে তাপ যদি কম উষ্ণ অঞ্চলে কি হয়, সঞ্চালিত হয়। এবং এক্ষেত্রে যদি ওই বস্তুটি নিজে যদি কি না করে, স্থান পরিবর্তন না করে, অথবা ওই বস্তুটির কণাগুলো যদি নিজেরা স্থান পরিবর্তন না করে, তবে সেক্ষেত্রে যে তাপের সঞ্চালন পদ্ধতিতে ঘটছে সেটাকে আমরা বলবো তাপের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, যেমন ধরো লোহা একটা রয়েছে, এই প্রান্তে যদি আমি উত্তপ্ত করি, তাহলে কি হবে, এখান থেকে তাপটা কি হবে, এই কণাকে উত্তপ্ত করবে, সেখান থেকে তাপটা কি আবার এই কণাতে যাবে, সেখান থেকে তাপটা কি এই কণাতে যাবে, সেখান থেকে তাপটা এরকম এমনি করতে 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 তাপটা কি হবে, একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছবে। কিন্তু মনে রাখবে, এই যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু নিজেরা কিন্তু স্থান পরিবর্তন করবে না, বা বস্তুটি নিজে কিন্তু কি করবে না, স্থান পরিবর্তন করবে না। বোঝা গেল? তাহলে দেখো, পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি কি হবে, তোমরা এখান থেকে লিখে নিবে, সংজ্ঞা থেকে লিখে নাও। যে পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য হলো যে মাধ্যম দরকার, অবশ্যই একটা মাধ্যম দরকার, এবং কণাগুলো নিজের স্থান পরিবর্তন করে না। দুই নম্বর হচ্ছে যে বস্তুর বেশি উষ্ণ অঞ্চল থেকে কম উষ্ণ অঞ্চল দিকে তাপটা কি হয়, সঞ্চালিত হয়ে থাকে। যেমন তোমরা দেখলে, উদাহরণটা দিলাম, দেখলে। এবার দেখো, পরিবহন পদ্ধতি অনুযায়ী পদার্থকে আমরা দুভাগে ভাগ করি, একটা সুপরিবাহী, একটা কুপরিবাহী পদার্থ। সুপরিবাহী কাদের বলবো, তোমরা জানো, মানে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজেই অনায়াসে সঞ্চালিত হতে পারে, চলাচল করতে পারে, প্রবাহিত হতে পারে, সেই সমস্ত পদার্থগুলোকে বলবো আমরা তাপের সুপরিবাহী পদার্থ। যেমন সমস্ত ধাতব পদার্থগুলো তাপের সুপরিবাহী পদার্থ, যেমন অ্যালুমিনিয়াম, লোহা, তামা, এগুলো সমস্ত কিছুই তাপের সুপরিবাহী পদার্থ। একটা তরল রয়েছে, দেখো পারদ এমন একটা ধাতু, অথচ তরল অবস্থা, সেটা কিন্তু তাপের সুপরিবাহী। একটা অধাতু রয়েছে, যেমন গ্যাস কার্বন বা গ্রাফাইট, সেগুলো কিন্তু তাপের সুপরিবাহী।
মনে রাখবে এগুলো কুপরিবাহী কোনগুলো? কুপরিবাহী তোমরা জানছো যে সমস্ত পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত হতে পারে না তা হচ্ছে কুপরিবাহী পদার্থ, যেমন কাঁচ, কাঠ, রাবার, প্লাস্টিক, এগুলো। বুঝতে পারলে তো? এবার দেখো কুপরিবাহী পদার্থের তাপ সঞ্চালিত হতে পারে না, ঠিকই আছে, কিন্তু এতটাই খুবই ন্যূনতম হয়, অ্যাকচুয়ালি খুবই ন্যূনতম, যেটা আমরা মানে বুঝতে পারি না সহজে। ঠিক আছে, পড়বে এগুলো। এরপর চলে এসো পরিচালন পদ্ধতি, খুব সহজ। পরিচালন পদ্ধতি দেখে নাও। মনে করো তুমি এখানে তরল নিয়েছো, জল নিয়েছো, তাই তো? তুমি জল নিয়ে এক পাত্রে জল নিয়ে তুমি উনুনে গরম করছো, কি দেখবে? দেখবে যে নিচের তলার যে জলের কণাগুলো আছে, নিচের তলার যে জলের কণাগুলো আছে, সেগুলো কি হবে? প্রথমে উত্তপ্ত হবে, গরম হবে, গরম হয়ে কি হবে? হালকা হয়ে ওপরের দিকে উঠে যাবে, বোঝা গেল? এবং ওপরের যে তোমার ভারী কণাগুলো, জলের যে বা তরলের যে ভারী কণাগুলো, ধরো ওপরের ভারী কণাকে মনে করলাম এগুলো আমার উপরের ভারী কণা, সেই ভারী কণাগুলো কি হবে? বা শীতল বা ঠান্ডা কণাগুলো কি হবে? নিচের দিকে আসবে। বুঝতে পারলে? এরকম করে তা কণাগুলোর একটা কি হবে? ওপর নিচ চলাচল ঘটবে, চলাচল ঘটে পুরো তরলটা কি হবে? একসময় গরম হয়ে যাবে। বুঝতে পারলে? অর্থাৎ তাহলে দেখো এই যে কণাগুলো ছিল, এই কণাগুলোর তাপ নিজেরাই গ্রহণ করে উপরে উঠে গেছিল, উপরে শীতল কণাগুলো নিচের দিকে এসেছিল। অর্থাৎ দেখো কণাগুলো নিজেরাই কিন্তু কি করছে? তাপ বহন করছে। ঠিক আছে, তাহলে যে পদ্ধতিতে মাধ্যমের কোনো কণাগুলো নিজেরাই তাপ কি করবে? বহন করবে, উষ্ণ অঞ্চল থেকে কম উষ্ণ অঞ্চলে বহন করবে, সেই পদ্ধতিকে বলা হবে তাপের পরিচালন পদ্ধতি। পরিচালন পদ্ধতি মূলত গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায়। বুঝতে পারলে তো? কেন দেখা যায় তোমরা বলো তো? তোমরা এটা প্রশ্নটা বের করবে বা লিখবে যে কেন শুধুমাত্র পরিচালন পদ্ধতি তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়, কঠিন পদার্থের ক্ষেত্রে কেন হয় না। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাদের একটা প্রশ্ন এখান থেকে বলে দিচ্ছি যে এই যে একটা প্রশ্ন রয়েছে এখানে, পরিচালন স্রোত বলতে কি বোঝো? পরিচালন স্রোত হচ্ছে ধরো কোন একটা স্থানের বা অঞ্চলের বা জায়গার, বা এমন হতে পারে যে তরল বা গ্যাসের যে অংশ উত্তপ্ত হয়, সেই অংশ উত্তপ্ত হয়, হালকা হয়ে কি হয়? উপরের দিকে উঠে যায়। আবার ওপরে যে ভারী অংশ বা শীতল যে অংশ রয়েছে, সেটা কি নিচের দিকে নেমে আসে, অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসে। অর্থাৎ উষ্ণ অংশটা উপরের দিকে যায়, শীতল অংশ নিচের দিকে আসে, এরকম করে একটা চক্রাকার পরিবর্তন হয়, চক্রাকার পদ্ধতি ঘটে আর কি। এই পদ্ধতিকেই বলা হয় পরিচলন স্রোত। বুঝতে পারলে? এবং এই পরিচলন স্রোত রয়েছে বলে তোমরা ভূগোল থেকে পড়েছো বায়ু প্রবাহিত হয়, স্থলবায়ু কি, তারপর সমুদ্র বায়ু কি তোমরা পড়েছো, এগুলো একটু দেখবে। বৈশিষ্ট্য কি হবে? পরিচালন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো হবে অবশ্যই মাধ্যম দরকার, 1, 2 নম্বর হচ্ছে তরল এবং গ্যাসের ক্ষেত্রেই দেখা যায় মূলত। 3 নম্বর, এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপ সঞ্চালন করে। ঠিক আছে, এগুলো পদ্ধতি রয়েছে, তোমরা দেখবে। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট। বিকিরণ পদ্ধতি তোমরা দেখেছো সূর্য থেকে তাপটা, সূর্য থেকে কি আসে? তাপ আসে এবং আলো আসে। সূর্য থেকে আলো এসে ভূপৃষ্ঠে পড়ে, তাই তো? ভূপৃষ্ঠে পড়ে। তো ভূপৃষ্ঠে পড়ার পর কি হচ্ছে দেখো, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, উত্তপ্ত করে আবার কি হয়? আবার ফিরে যায়, আবার কি হয়? ফিরে যায়। বুঝতে পারলে?
সূর্য থেকে যে তাপটা এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে কি হচ্ছে, ফিরে যায় আবার। এবং এই যে তাপটা আসে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে কোনো মাধ্যম রয়েছে কি, মানে তরল, গ্যাস বা কোনো কঠিন মাধ্যম রয়েছে কি? মাধ্যম নেই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি কি, যদি মাধ্যম না থাকে, কোনো মাধ্যম নেই, তবুও কী হবে, তাপ সঞ্চালিত হবে। অথবা যদি মাধ্যম থাকে তাহলে কি হবে, তাহলেও কোনো সমস্যা নেই, মাধ্যম কি থাকলেও না থাকলেও মাধ্যমের কোনো সমস্যা নেই। কি হবে, মাধ্যমকে উত্তপ্ত না করে তাপটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে সঞ্চালিত হবে বেশি উষ্ণ অঞ্চল থেকে কম উষ্ণ অঞ্চলে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হবে তাপের বিকিরণ পদ্ধতি। এবং এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে যে তাপ সঞ্চালিত হয় সেই তাপকে বলা হবে বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ। ঠিক আছে, তাহলে বিকীর্ণ তাপ কি, বিকিরণ পদ্ধতিতে যে তাপ কি হয়, সঞ্চালিত হয়, সেই তাপকে বলা হয় বিকীর্ণ তাপ। তোমরা জানো এই বিকীর্ণ তাপ কি হয়, ভূপৃষ্ঠ থেকে আবার প্রতিফলিত হয়ে ফিরে যায়। এবং এই বিকীর্ণ তাপের জন্য কিন্তু আমাদের শরীর কি হয়, গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। তুমি রোদে দাঁড়ালে কি হয়, কিছুক্ষণ পর গরম হয়ে যায় না, থাকতে পারবে না, এই বিকীর্ণ তাপের জন্য। এটা হলো আরেকটা প্রশ্ন। দেখো এবার বৈশিষ্ট্য কি, বিকীর্ণ তাপ, বিকিরণ পদ্ধতির কি বৈশিষ্ট্য হতে পারে? তাহলে তাহলে দেখলাম বিকীর্ণ তাপ মাধ্যম থাকলেও সঞ্চালিত হতে পারে, মাধ্যম ছাড়াও সঞ্চালিত হতে পারে। দুই, বিকীর্ণ তাপ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে সমানভাবে চারিদিকে কি হয়, ছড়িয়ে পড়ে। হলো 3 নম্বর, বিকীর্ণ তাপের কিন্তু প্রতিফলন হয়, প্রতিসরণও হয়। আলোর যেমন প্রতিফলন হয়, বিকীর্ণ তাপের কি হয়, প্রতিফলন হয়, প্রতিসরণ হয়। 4 নম্বর, বিকিরণ তাপের আরেকটা বৈশিষ্ট্য হলো যে মাধ্যমকে উত্তপ্ত করে না, কিন্তু যদি বিকীর্ণ তাপ সঞ্চালনের হওয়ার সময় কোনো বাধা বা প্রতিবন্ধক সামনে থাকে, তাহলে ওই মাধ্যমকে, ওই বাধা বা প্রতিবন্ধকটাকে কি করে, উত্তপ্ত করে দেয়। মানে সাধারণত মাধ্যমকে উত্তপ্ত করে না, কিন্তু কোনো প্রতিবন্ধক বা কোনো বাধা যদি সামনে থেকে থাকে, তাহলে সেই বাধাকে কিন্তু বিকীর্ণ তাপ কি করে, উত্তপ্ত করে, না গরম করে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি, তাপ কয় পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে, 3 পদ্ধতিতে। একটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে, পরিচলন পদ্ধতিতে, আর একটা হলো বিকিরণ পদ্ধতিতে। খুব সহজ, তোমরা প্রত্যেকটা পদ্ধতি কাকে বলে মুখস্থ করবে, পড়বে বুঝে, এবং প্রত্যেকটি পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে একটু মনে রাখবে। এরপরে থার্মোফ্লাক্সের গঠন এবং কার্যনীতি। তো দেখো শেষ পর্যায়ে আমরা চলে গেছি, থার্মোফ্লাক্সের গঠন এবং কার্যনীতি। চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে রয়েছে। তোমরা একটু ছবিটা ভালো করে এঁকে, পরিষ্কার করে এঁকে ভালো করে বিষয়গুলো বুঝবে। তার আগে এখানে একটু বুঝে নেওয়া হবে। দেখো থার্মোফ্লাক্স জিনিসটি কি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে জিনিসটা কি। আমরা যে সাধারণত যত রকমের বোতল দেখেছি, একটু উন্নত ধরনের বোতল বলবো এটা। কেন, এই বোতল এমন একটি বিশেষ যন্ত্র ব্যবস্থার মধ্যে রয়েছে, যাতে কি হচ্ছে, তুমি যদি কোনো ঠান্ডা তরল বা কোনো গরম তরল রেখে দাও, দীর্ঘক্ষণ সময় ঠান্ডা তরল ঠান্ডায় থাকবে এবং গরম তরল গরমই থাকবে। এটা হচ্ছে এমন একটা বিশেষ ব্যবস্থা রয়েছে এই থার্মোফ্লাক্সের মধ্যে। অর্থাৎ সাধারণ যে বোতল রয়েছে জল খাওয়ার, সেই সাধারণ বোতলের তুলনায় কিন্তু এটা একটু আলাদা ধরনের। কি রয়েছে, তো এই থার্মোফ্লাক্স যন্ত্রটি প্রথম ইংরেজ বিজ্ঞানী জেমস ডি ওয়ার, তিনি কিন্তু প্রথম এই উদ্ভাবন করেছিলেন। এটা উদ্ভাবন বলবো, জেমস বিজ্ঞানী ডি ওয়ার, অর্থাৎ জেমস ডি ওয়ার প্রথম উদ্ভাবন করেছিলেন বলে এই যন্ত্রটিকে বলা হয় ডি ওয়ার ফ্লাক্স বলা হয়। হলো, এবার দেখো কিভাবে তৈরি, এটা একটুখানি ভালো করে খেয়াল করবে। আমি এখানে একটা অংশ এঁকেছি, দেখেছো? এই অংশটুকু হলো দুটো কাঁচের দেওয়াল বা অংশ, ভেতরে একটা অংশ, তার বাইরে একটা অংশ রয়েছে। কটি অংশ? দুটো কাঁচের।
এবং এই কাঁচের দুটোর অংশগুলোর দেখবে এটা একটা ভেতরের অংশ আর বাইরে এটা একটা অংশ। এই ভেতরটার এই বাইরের অংশটা কি করা থাকে, এই অংশটুকু পারদ অথবা কোনো তরল তোমার স্বচ্ছ কোনো পদার্থ ইয়ে দিয়ে কি করা থাকে, প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে, এই অংশটুকু। অথবা আবার বাইরের যে অংশটুকু কাঁচের অংশটুকু রয়েছে সেই কাঁচের অংশটুকুর ভেতরের দেওয়ালটা, এই ভেতরের দেওয়ালটা কি করা থাকে, রূপর বা পারদের প্রলেপ দেওয়া থাকে। এবং এই যে ভেতরের যে অংশটুকু দুটো কাঁচের অংশ রয়েছে, এদের মাঝখানেরটা মানে মাঝখানে তুমি দেখতে পাচ্ছ মাঝখানে কি রয়েছে, ফাঁকা বা শূন্যস্থান রাখা হয়। অর্থাৎ দুটো কাঁচকে একদম স্পর্শ করে রাখা হয় না, একদম একটুখানি মাঝখানে কি করে ফাঁকা রাখা হয়, যাতে ওর মধ্যে বায়ু থাকতে পারে। এবার দেখো তাহলে কি হয়, যে দুটি কাঁচ কলের মধ্যবর্তী অংশে কোনো বায়ু থাকে না, অর্থাৎ বায়ু শূন্য অবস্থা রাখা হয়, ঠিক আছে। এরপর দেখো নিচে একটা দেখো কি রয়েছে, এই পুরো যন্ত্রটা বা তোমার অংশটি যেন কোনো আঘাত না হয় বা ভেঙে যেন না যায়, তার জন্য কি একটা স্প্রিং রাখা রয়েছে, যাতে এটাকে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে। এবং তুমি দেখবে এই যে রয়েছে যে অংশটা, এই অংশ যে রয়েছে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ফেল্ট বা তুলো বা নরম কোনো অংশ দিয়ে কিন্তু এগুলো এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে, ফেল্ট বা তুলো বা এই জাতীয় কোনো নরম অংশ দিয়ে। আচ্ছা, এবং এখানে কিন্তু ওপরের দিকে একটা কিন্তু কুপরিবাহী তাপের কুপরিবাহী পদার্থ অর্থাৎ প্লাস্টিক বলল কোনো কর্ক বা রাবারের কোনো পদার্থ এখানে কি করা হয়, এই অংশটুকু তৈরি করা হয়, যাতে তাপ কি হয় না, আদান প্রদান যাতে না হয় তার জন্য। ভেতরে কি হচ্ছে, এইটুকু অংশের মধ্যে কি করা হয়, তরল পদার্থ রাখা হয়, এইটুকু অংশে তরল পদার্থ রাখা হয়, বুঝতে পারছো। এই তরলকেই উষ্ণ তরল উষ্ণ রাখবে, শীতল তরল শীতল রাখবে, এই হচ্ছে মোটামুটি একটা গঠন চিত্র, দেখতে পাচ্ছ ভালো করে। এবং পুরো পুরো এই যন্ত্রটিকে একটা বহিরাবরণ অর্থাৎ বাইরের একটা অংশ, যেটা আমরা হচ্ছে কোনো ধাতব পদার্থ হতে পারে বা কোনো প্লাস্টিক আবরণ দিয়ে কি করা হয়, পুরোটাকে ঢেকে দেওয়া হয়। এটা হলো ভেতরের অংশ, এটা হলো বাইরের অংশটা। এবার হচ্ছে কার্যপ্রণালীগুলো কি হবে, কেন তোমরা মনে রাখবে, আমরা তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি দেখেছি। এই তিনটি পদ্ধতি কিন্তু এখানে কোনো পদ্ধতি কার্যকর হয় না। কেন হয় না তার কারণগুলো দেখে নাও। কারণ এখানে ধরো আমি এখানে কোনো তরল পদার্থ রেখেছি, উষ্ণ তরল রেখেছি, সেই উষ্ণ তরল রেখেছি, ঠিক আছে, তাহলে এখানকার যে তাপটা সেটা কি হবে না, বাইরে বেরোতে পারবে। ধরো আমি এখানে তরল পদার্থ নিয়েছি, আমি এখানে তরল পদার্থ নিয়েছি, নিলে কি হবে, এখানকার তাপটা কি হচ্ছে, বাইরে যেতে পারছে না, আবার বাইরে থেকে তাপটা ভেতরে আসতে পারবে না। কেন, এই জায়গাটা রয়েছে বায়ু শূন্য, কি রয়েছে, বায়ু শূন্য। তোমরা মানে কোনো বায়ু নেই বা কোনো মাধ্যম নেই। তোমরা জানো যে মাধ্যম যদি না থাকে তাহলে কিন্তু পরিবহন এবং পরিচলন দুই পদ্ধতিতে তাপের সঞ্চালন হবে না, অর্থাৎ ভেতর থেকে তাপ বাইরে যাবে না, বাইরে থেকে তাপ ভেতরেও আসতে পারবে না। এবং দেখো তাহলে আর একটা থাকলো কি, বিকিরণ পদ্ধতি থাকলো। বিকিরণ পদ্ধতি তো এখানে সম্ভব হবে না, কেন, এই পাত্রের যে দেওয়ালগুলো রয়েছে, কাঁচের পাত্রের যে দেওয়ালগুলো রয়েছে, এরা বাইরের অংশ, এই দেওয়ালের ভেতরের অংশ কি বলেছিলাম, রূপ বা পারদের প্রলেপ থাকে, তার মানে কি তলটা খুব মসৃণ হয়, চকচকে হয়, যার জন্য কি তোমাদের বলেছিলাম বিকিরণ পদ্ধতিতে তাপটা কি হচ্ছে, তাপে কি হয়, যে বিকীর্ণ তাপ সেটার কিন্তু প্রতিফলন প্রতিসরণও হয়। সুতরাং এখানে কিন্তু বাইরে থেকে তাপ যদিও আসে, সেটা কিন্তু কি হবে, আবার প্রতিফলিত হয়ে যাবে, আবার ভেতর থেকে তাপটা এখানে আসলো, সেটা কি হবে, আবার প্রতিফলিত হয়ে ভেতরে থাকবে। তাহলে তোমার বিকিরণ পদ্ধতিতেও তাপ কিন্তু তাপের চলাচল বা সঞ্চালন হবে না। আচ্ছা গেল। এবং ওপরে এখানে কি বলেছে, একটা কর্ক রয়েছে, একটা কর্ক রয়েছে, এটাও কিন্তু তাপের কুপরিবাহী পদ্ধতি তৈরি, যার জন্য তাপ কি হবে না, তাপের সঞ্চালন হবে না, বা বাইরে থেকে তাপ ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে তাপ বাইরে যেতে পারবে না। তাহলে এই যে পদ্ধতি আমি দেখলাম যে তাপের তিন পদ্ধতির সঞ্চালন এখানে ব্যাহত হয়, মানে হয় না, তার জন্য কিন্তু কি হয়, ঠান্ডা তরল ঠান্ডা থাকে আর উষ্ণ তরল উষ্ণ থেকে থাকে, এটা হচ্ছে মূল বিষয়। তো ছবি তোমরা ভালো করে আঁকবে এবং বিষয়গুলো পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।